যে 5 মার্চ পর্যন্ত কাতার দুবাই সহ বিমানের 6 রুটের সব ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির জেরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অদ্ভুত পরিস্থিতির মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামী 5 মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছেন রাষ্ট্রীয় এই সংস্থাটি। প্রিয় দর্শক, 3 মার্চ মঙ্গলবার দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলির মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজা, সৌদি আরব, দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ অধিদপ্তরের বুশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, সংস্থাটি জানিয়েছে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলো পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। জানা যায় যে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থা এবং আকাশপথে নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় গত 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে অনেকটা বিভ্রান্ত দেখা গেছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে 3 মার্চ মঙ্গলবার বিভিন্ন এয়ারলাইন্সের মোট 38টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি এবং 2 মার্চ 46টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত কয়েকদিনে মোট 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যার বড় একটি অংশ ছিল মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে আকাশপথের উত্তেজনা নিরসনে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, এর মধ্যেই আমরা গতকালও দেখেছি বিমান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, তিনি যেমনটা বলছিলেন যে সমস্ত ফ্লাইট বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যে যাত্রীদের, মূলত সেগুলা কিন্তু মধ্যপ্রাচ্যের অবস্থার পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে আবারও পূর্ব নির্ধারিত যে সমস্ত ফ্লাইট রয়েছিল সেই ফ্লাইটের হিসাব অনুযায়ী তাদেরকে আবারও পাঠানো হবে। এতে যাত্রীদের কোনো হাত ছিল না। তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রদর্শক, দেশ কিংবা প্রবাস থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্ট সিলেট থেকে, এবং বিশেষ করে সিলেট নগরীর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অনেক যাত্রীরাই কিন্তু বিভিন্ন সময় তারা খোঁজ খবর রাখছেন আসলে মধ্যপ্রাচ্যের তাদের ফ্লাইট নিয়ে, যেহেতু যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান তাদের এই সংঘাতের ফলে তারা অনেকেই তাদের নির্দিষ্ট কর্মস্থল গন্তব্যস্থানে পৌঁছতে পারেননি, তাদের ফ্লাইট বাতিল হয়েছে, যার কারণে প্রতিনিয়তই অনেকে খোঁজ খবর রাখছেন দেশের বিভিন্ন জায়গার মানুষজন। আর আমি অবস্থান করছি এই মুহূর্তে পূর্ণভূমি সিলেট থেকে। প্রিয় দর্শক, তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, আপনাদের ইতিমধ্যে একজন ভাই কমেন্ট করেছেন এখনো কাতার মার্চে, যাই আল্লাহ পাক হেফাজত করুন। আর যে সমস্ত মধ্যপ্রাচ্যের যে সমস্ত বাংলাদেশি কমিউনিটি কিংবা বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন, আপনারা অবশ্যই নিরাপদ অবস্থানে থাকবেন, ঘর থেকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, আপনারা আপনাদের নিরাপদে অবস্থানে থাকবেন, যেহেতু প্রতিনিয়তই ইরাক কিংবা ইরান সহ মধ্যপ্রাচ্য, বাহরাইন, দুবাই সহ যে এই যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েলের এই যে সংঘাত যেটি সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির ফলে বিভিন্ন সময় তাদের ক্ষেপণাস্ত্র হামলা চলমান রয়েছে।
আরটি তথ্য যদি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক, আরটি তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ে বাংলাদেশি প্রবাসী আহমেদের গাড়ির উপর। ওনার বাড়ি কোথায় আসলে বাংলাদেশে সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইফতার শেষ করার কিছু সময় পার হয়েছিল, সারাদিন রোজা রাখার ক্লান্তি তখনও পুরোপুরি কাটেনি আহমেদ আলীর। তবু ফোনটা বেজে উঠতেই তিনি দেরি করেননি। অপাশ থেকে এক গ্রাহকের পানির অর্ডার, নিজের ট্যাঙ্ক ভর্তি পানি নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। 55 বছর বয়সী আহমেদ আলীর গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে এক বাসায়। কাজ একটাই, পানি পৌঁছে দেওয়া। কত রাত কত ভোর তিনি এভাবেই ছুটেছেন। পরিবারকে ভালো রাখার দায়ে মূলত কাঁধে নিয়ে ছুটে চলা প্রবাসের জীবন। 25 বছর প্রবাস জীবনে তাকে শিখিয়েছে রোজগারের জন্য গাম জড়ানোর একমাত্র পথ। কিন্তু সেদিনের যাত্রা ছিল অন্যরকম প্রিয় দর্শক। গ্রাহকের দরজায় কড়া নাড়ার আগেই আশঙ্কা আকাশে ছিঁড়ে নেমে আসে মৃত্যু। ইরান থেকে চোরা একটি ক্ষেপণাস্ত্র সোজা আশ্রে পড়ে তার পানিবাহী গাড়ির উপর। মুহূর্তের মধ্যে সব শেষ। যে মানুষটি কয়েক মিনিট আগে তার পরিবারের ভাইদের সাথে বলছিল যে রাত 10টার দিকে কথা বলবে, তিনি আর কথা বলার সুযোগ পেলেন না। রাত 10টার আগেই নিভে গেল তার জীবনের প্রদীপ প্রিয় দর্শক। 28 ফেব্রুয়ারি শনিবার মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে ইরানের চূড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন সালেহ আহমদ ওরফে আহমেদ আলী। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজীটাকা গ্রামের সন্তান আহমেদ আলী। সবার কাছে তিনি সালেহ আহমেদ নামে বেশ পরিচিত ছিলেন। 3 ভাই এবং 8 বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ এবং তরুণ বয়সেই পাড়ি জমান প্রবাসী। তারপর কেটে গেছে দীর্ঘ 25 বছর পরিশ্রম, কখনো ক্লান্ত হননি তিনি। দুর্ঘটনার পর আজমান পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শেখ খলিফা মেডিকেল সিটিতে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ছুটে যান সেখানে থাকা তার ছোট ভাই জাকির হোসেন ও বুরহান আহমদ, কিন্তু ভাইকে শেষবার মতো দেখারও সুযোগ পাননি তারা। গ্রামের মানুষ তাকে মনে রেখেছে পরিশ্রমী নিরহংকারী রেমিটেন্স যোদ্ধা হিসাবে। গত বছর শেষবার দেশে এসে পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়েছিলেন। 3 মাস আগে আবার ফিরে যান কর্মস্থলে। হয়তো ভেবেছিলেন আরো কিছুদিন পরে আবার ফিরবেন, কিন্তু সেই ফেরা আর হল না। জীবন্ত অবস্থায় 2 ছেলে ও 1 মেয়ের জনক ছিলেন তিনি। বড় ছেলে আব্দুল হক কিছুদিন তার বাবার সঙ্গে আজমানে ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরে আসেন। এখন সে ছেলেই বাবাহীন সংসারের সবচেয়ে বড় অবলম্বন। 2 মার্চ সোমবার রাতে সরজমিনে গাজীটাকা গ্রামের বাড়িতে গেলে জানা যায় শোকের ভারে নিয়ে পড়েছে তাদের পুরো গ্রামের মানুষজন এবং তার পরিবার। উঠানে নীরবতা, ঘরের ভেতর কান্নার শব্দ থেমে থেমে বেশি আসে। প্রতিবেশীরা এসে ভিড় করছেন, সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছেন না কেউ। পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার দিবাগত গভীর রাতে প্রথমে বোমা হামলার মৃত্যুর খবর আসে আহমদ আলীর, কিন্তু নিশ্চিত হতে সময় লাগে তাদের পরিবারের। কপিলের মাধ্যমে যখন মৃত্যু সংবাদ নিশ্চিত হয়, তার পূর্বেই এই অপেক্ষার সময়টুকু ছিল পরিবারের কাছে সবচেয়ে কঠিন, দুশ্চিন্তার। সবচেয়ে মর্মস্পর্শী ছিল তার শেষ বার্তা। দুর্ঘটনার কিছু আগেই ভাইদের ফোনের মাধ্যমে ভয়েস রেকর্ড পাঠিয়েছিলেন। কণ্ঠ ছিল স্বাভাবিক চাপ। বলেছিলেন রাত 10টার দিকে কথা বলবো। হয়তো বলতে চেয়েছিলেন পরিবারের কথা, হয়তো জানতে চেয়েছিলেন তার গ্রামের মানুষের সুখ দুঃখের খবর, কিন্তু সে আলাপও তার শেষ সময় আর হয়নি। গত 27 ফেব্রুয়ারি শুক্রবার স্ত্রীর সঙ্গে ছিল তার শেষ ফোনে কথা বলাম। পরদিন শনিবার পরিবারের মৃত্যুর খবর পায়। একদিনের ব্যবধানে স্বপ্ন বড় সংসার ভেঙে যায় তছনছ। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, জেলা প্রশাসকের নির্দেশে সোমবার দুপুরে তিনি নিহত প্রবাসীর বাড়িতে গিয়ে তার স্ত্রী, সন্তান ও স্বজনদের খোঁজখবর নিয়েছেন। কোনো সমস্যা রয়েছে কিনা জানার চেষ্টা করেছেন। এ ব্যাপারে সরকারি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি পরিবারের স্বজনদের আশ্বাস প্রদান করেন। এর আগে থানার ওসি মনিরুজ্জামান খান নিহত সালেহ আহমেদ ওরফে আহমেদ আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রী সন্তানদের খোঁজখবর নিয়েছেন। আহমেদ আলীর মৃত্যু শুধু কোনো দুর্ঘটনার খবর নয়, এটি এক প্রবাসীর অদম্য সংগ্রামের কাহিনী। ইফতারের পর ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে পড়া আহমেদ আলী জানতেন না সেটি হবে তার শেষ যাত্রা। তিনি শুধু পানি পৌঁছে দিতে চেয়েছিলেন, কিন্তু নিয়তি তাকে পৌঁছে দিল শেষ জীবনের যাত্রার প্রতি। যে মানুষটি রোজার ক্লান্তি ভুলে অন্যের তৃষ্ণা মেটাতে বেরিয়েছিলেন, তিনি নিজেই পরিবারের বুকে রেখে গেলেন চিরতৃষ্ণার এক শূন্যতা প্রিয় দর্শক।
তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে পরিবার পরিজনের পরিজনকে হাসি খুশি রাখতে আসলে অনেক প্রবাসী তাদের জীবনের সব স্বাদ আহ্লাদ ত্যাগ করে তারা প্রবাসের মাটিতে বসবাস করছেন। আর এমন সময় মধ্যপ্রাচ্যের এই সংঘাত তাদের জীবনের এবং তাদের পরিবারের জন্য একেবারে দুর্বিষহে চলে আসে। প্রিয় দর্শক, তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিব। এদিকে হরমুজ প্রণালী বন্ধ, যে সংকটে পড়বে বাংলাদেশ, এ নিয়ে যদি আরেকটি তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বাংলাদেশিদের কি ধরনের সংকট হবে বা কি ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। মধ্যপ্রাচ্য যুদ্ধের বিস্তার ঘটনার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ইসরায়েলের যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এবং ইরানের পাল্টা হামলার পর পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে, আর সেই ধাক্কা এসে লেগেছে বাংলাদেশের জ্বালানি কৃষি ও বাণিজ্য খাতে। প্রিয় দর্শক, বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘ হলে শুধু তেল সংকট নয়, খাদ্য উৎপাদন, রপ্তানি, আয়, রেমিটেন্স ও মূল্যস্ফীতির ওপর একযোগে চাপ তৈরি হতে পারে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান তেলের দাম বাড়ার শঙ্কা নেই জানিয়ে বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন, দেশে বর্তমান 1,37,000 টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে মঙ্গলবার পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের অপরিশোধিত তেলের বড় অংশ আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে, যার পরিবহন পথ হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে। সৌদি আরবের বৃহত্তম তেল টার্মিনাল রাস বানুরাতে ড্রোন হামলার পর লোডিং কার্যক্রম স্থগিত হওয়ায় সরবরাহ শৃঙ্খলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।